হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। ইয়েস, ফ্রেজাল ভার্ব শুনে ভয় পেয়ে যেও না। এই ফ্রেজাল ভার্বগুলোকে স্ট্রাকচারের মতো ব্যবহার করো। এই ফ্রেজাল ভার্বগুলোকে ব্যবহার করে কিছু বাংলা সেন্টেন্সকে খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারবে। আর এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার করে সেন্টেন্সগুলোকেও আরেকটু ডেকোরেট করে তুলতে পারবে। দেখো, অনেক সময় আমরা ঠিক নিজেদের কথাটাকে এক্সপ্রেস করতে পারি না। আমরা ঠিক কি বলতে চাইছি সেটা বুঝিয়ে উঠতে পারি না। এই ফ্রেজাল ভার্বগুলো দিয়ে আমরা আমাদের নিজেদেরকে আরো ভালোভাবে এক্সপ্রেস করতে পারবো। আমরা এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার করে আমাদের কনভারসেশনটাকে আরেকটু স্মুথ করে তুলতে পারবো। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি এগুলোর সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ফ্রেজাল ভার্বটা দেখবো সেটা হলো ইন্ডালজ ইন। আমরা প্রায় সেন্টেন্সে ইন্ডালজ ইন এর ব্যবহার হতে দেখি। এটার কি অর্থ? দেখো, ইন্ডালজ ইন কে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি মগ্ন হয়ে যাওয়া, কোনো কিছুতে মগ্ন হয়ে যাওয়া বা কোনো কিছুকে খুব ভাবে উপভোগ করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন্ডালজ ইন কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ঘুমাতে যাওয়ার আগে একটা ভালো বইতে মগ্ন হতে চাই, আমি মগ্ন হতে পছন্দ করি, সেন্টেন্সটা কি হবে? I like to indulge in a good book before going to bed. I like to indulge in a good book before going to bed. তো তোমরা বুঝতে পারছো indulge in কে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমি একটা ভালো বইতে মগ্ন হতে চাই। দেখো, indulge in এর পরে আমরা সেন্টেন্সে নাউনের ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে বিলাসিতায় মগ্ন হয়ে গিয়েছিল, he indulged in luxury বা she indulged in luxury। দেখো, আমরা এখানে মেতে ওঠার অর্থেও indulge in কে ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স সে বিলাসিতায় মেতে উঠেছিল। এখানেও আমরা বলতে পারি she indulged in বা he indulged in luxury। যদি আমি বলি আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনায় মগ্ন হয়ে গিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? We indulged in a long conversation about our future plans. We indulged in a long conversation about our future plans. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো indulge in কে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। ১ মিনিট দাঁড়াও। তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যিই কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিন্স ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়। কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফেসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। পরের ফ্রেজাল ভার্বটা হলো অ্যাড আপ। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব। অ্যাড আপ এর অর্থ হলো মেলানো, হিসাব মেলানো। আমরা প্রায় বলে থাকি তার কথা হিসাবে মিলছে না, তার গল্পটা
যেন হিসাবে মিলছে না, প্রমাণগুলো যেন হিসাবে মিলছে না। এখানে আমরা সেন্টেন্সে অ্যাড আপ এর ব্যবহার করতে পারি। ইট ডাজন্ট অ্যাড আপ। দ্যাট মিনস আমরা অ্যাড আপ এর ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি যুক্তিসঙ্গত মনে হওয়া, ঠিক বলে মনে হওয়া বা মিল খাওয়া। আমরা প্রায়ই এই ধরনের অর্থ সেন্টেন্সে করে থাকি। আর এখানেই আমরা অ্যাড আপ কে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি তার ব্যাখ্যাটা মিলছে না, his explanation doesn't add up. His explanation doesn't add up. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই গল্পটার মধ্যে কিছু একটা মিলছে না, কিছু একটা গড়বড় আছে, কিছু একটা হিসাবে মিলছে না, সেন্টেন্সটা কি হবে? Something about this story doesn't add up. Something about this story doesn't add up. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে আমরা সেন্টেন্সে অ্যাড আপ কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। দেখো, অ্যাড আপ কে আমরা সেন্টেন্সে আরো একটা অর্থে ব্যবহার করতে পারি। আমরা অ্যাড আপ কে সেন্টেন্সে যোগ করার অর্থেও ব্যবহার করে থাকি। দ্যাট মিনস এগুলো যোগ করে এটা যোগফল হয়েছে, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে অ্যাড আপ কে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি একটা সিদ্ধান্ত নেওয়ার আগে চলো সব খরচ যোগ করে দেখা যায়। Let's add up all the costs before making a decision. Let's add up all the costs before making a decision. তো এখানে আমরা অর্থ করছি যোগ করা। যোগ করার অর্থে আমরা অ্যাড আপ কে সেন্টেন্সে ব্যবহার করছি। দেখো, সেন্টেন্সে যোগফল হওয়া বা মোট এরকম অর্থে, অর্থাৎ যোগ করে এটা যোগফল হয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাড আপ টু কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিলগুলোর মোট 10,000 টাকা হয়, দ্যাট মিনস বিলগুলোর যোগফল 10,000 টাকা হয়, অর্থাৎ মোট পরিমাণ 10,000 টাকা। সেন্টেন্সটা কি হবে? The bills add up to 10,000 rupees. The bills add up to 10,000 rupees. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাড আপ টু কে ঠিক কিভাবে ব্যবহার করছি। দেখো, আমরা একটা ধারণ ফ্রেজেও অ্যাড আপ কে ব্যবহার করে থাকি। সেটা হলো, আমরা বাংলায় প্রায় বলে থাকি এবার আমার সব পরিষ্কার হয়ে গেছে, এবার আমার পুরো হিসাব মিলে গেছে। এখানেও আমরা সেন্টেন্সে অ্যাড আপ কে ব্যবহার করতে পারি। এখানে আমরা বলে থাকি ইট অল অ্যাডস আপ। ইট অল অ্যাডস আপ। দ্যাট মিনস এখন সবকিছু পরিষ্কার, সবকিছু পরিষ্কার হয়ে গেছে। দ্যাট মিনস পুরো এক্সপ্লেনেশন ক্লিয়ার হয়ে গিয়েছে। অর্থাৎ যখন আমরা অর্থ করব যে এখন সবকিছু মিলছে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। দ্যাট মিনস ইট অল অ্যাডস আপ। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার আচরণটা শুরুতে অদ্ভুত মনে হয়েছিল কিন্তু এখন সব মিলছে, সেন্টেন্সটা কি হবে? His behavior seemed strange at first, but now it all adds up. His behavior seemed strange at first, but now it all adds up. আমার মনে হয় এখন তোমরা খুব সহজে অ্যাড আপ কে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব এর পরের ফ্রেজাল ভার্বটা। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখব সেটা হলো স্ক্রিউ আপ। স্ক্রিউ আপ। দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি বড়সড় গন্ডগোল করে ফেলা, বড়সড় ভুল করে ফেলা। আমরা প্রায় বলে থাকি মিটিংটাতে সে একটা বড়সড় গন্ডগোল করে ফেলেছিল। এখানে আমরা সেন্টেন্সে স্ক্রিউ আপ এর ব্যবহার করে থাকি। দেখো, আমরা সেন্টেন্সে স্ক্রিউ আপ কে কখনো কখনো মেস আপ এর জায়গায়ও ব্যবহার করে থাকি। দ্যাট মিনস আমরা সেন্টেন্সে মেস আপ কে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি গন্ডগোল করে ফেলা, নষ্ট করে ফেলা। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ক্রু আপ কেও ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমরা অর্থ করি একটু বড় সড়ো গন্ডগোল করে ফেলা। যদি আমি বলি আমি ইন্টারভিউয়ে সত্যি বড় গন্ডগোল করে ফেলেছিলাম, এখানে আমরা স্ক্রু আপ এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? I really screwed up during the interview. I really screwed up during the interview. দেখো, স্ক্রু হলো প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সেন্টেন্সটা যখন প্রেজেন্টে থাকবে, প্রেজেন্ট টেন্সে থাকবে, তখন আমরা এই ভার্বটার ফার্স্ট ফর্মকে ব্যবহার করব, স্ক্রুকে ব্যবহার করব। সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকবে তখন আমরা স্ক্রুড এর ব্যবহার করব, স্ক্রুড আপ। তো সেন্টেন্সটা হবে আই রিয়েলি স্ক্রুড আপ ডিউরিং দ্য ইন্টারভিউ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই চান্সটা নষ্ট করে ফেলো না, এই সুযোগটা নষ্ট করে ফেলো না। ডোন্ট স্ক্রু আপ দিস চান্স। ডোন্ট স্ক্রু আপ দিস চান্স। যদি আমি বলি আমি আমাদের বন্ধুত্বটা নষ্ট করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু স্ক্রু আপ আওয়ার ফ্রেন্ডশিপ। আই ডোন্ট ওয়ান্ট টু স্ক্রু আপ আওয়ার ফ্রেন্ডশিপ।
তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ক্রু আপ কে ঠিক কিভাবে ব্যবহার করছি। কত সহজেই আমরা সেন্টেন্সে স্ক্রু আপ কে ব্যবহার করে সেন্টেন্স গুলোকে তৈরি করতে পারি। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি ইনক্লাইন্ড টুয়ার্ড। দেখো আমরা ইনক্লাইন্ড টুয়ার্ড এর আগে বি ভার্বের ব্যবহার অবশ্যই করে থাকি। দ্যাট মিন্স আই এম ইনক্লাইন্ড টুয়ার্ড সামথিং, শি ইজ ইনক্লাইন্ড টুয়ার্ড সামথিং, দে আর ইনক্লাইন্ড টুয়ার্ড সামথিং বা টুয়ার্ডস সামথিং, বোথ আর কারেক্ট। সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি কোনো কিছু করতে ঝোঁক থাকা, অর্থাৎ আমার এটা করার ঝোঁক রয়েছে, তার অন্যদের সাহায্য করার ঝোঁক রয়েছে, আমার ইংরেজি শেখার ঝোঁক রয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার করে থাকি। দেখো আমরা সেন্টেন্সে বি ভার্ব প্লাস ইনক্লাইন্ড টুয়ার্ড, তারপরে আমরা নাউন বা প্রোনাউন বা জিরান্টের ব্যবহার করে থাকি। দ্যাট মিন্স ভার্ব প্লাস আইএনজি ইং ফর্মের ব্যবহার করে থাকি। যখন আমরা অর্থ করব যে এটা করার বেশি ঝোঁক আছে, আমার এটা করার বেশি ঝোঁক রয়েছে, তখন আমরা সেন্টেন্সে ইনক্লাইন্ড টুয়ার্ড এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার বাস্তবসম্মত সমাধানের দিকে বেশি ঝোঁক, I am inclined toward practical solutions. I am inclined toward practical solutions. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার অন্যদের সাহায্য করার দিকে বেশি ঝোঁক, he is inclined toward helping others. He is inclined toward helping others. যদি আমি বলি আমার বাড়ি থেকে কাজ করার বেশি ঝোঁক, I am inclined toward working from home. I am inclined toward working from home. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করছি, ইনক্লাইন্ড টুয়ার্ড কে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি শেষমেশ আমি বাড়িতে থেকে গিয়েছিলাম, শেষমেশ সে পরীক্ষাটায় ফেল করেছিল, শেষমেশ আমাদের একটা ট্যাক্সি নিতে হয়েছিল। শেষমেশের অর্থে শেষ পর্যন্ত, এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ ফ্রেজাল ভার্বের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করে থাকি এন্ড আপ। এন্ড আপ এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার টাকা নষ্ট করো না, না হলে শেষ পর্যন্ত তোমার কাছে কিছুই থাকবে না, বা না হলে শেষমেশ তোমার কাছে কিছুই থাকবে না। Don't waste your money or you will end up with nothing. Don't waste your money or you will end up with nothing. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বৃষ্টির কারণে শেষমেশ আমরা বাড়িতেই থেকে গিয়েছিলাম, We ended up staying at home because of the rain. We ended up staying at home because of the rain. আমরা প্রায় বলে থাকি শেষমেশ সে তার ছেলেবেলার বন্ধুকেই বিয়ে করেছিল, তার ছোটবেলার বন্ধুকেই বিয়ে করেছিল বা শৈশবের বন্ধুকেই বিয়ে করেছিল। She ended up marrying her childhood friend. She ended up marrying her childhood friend. দেখো এখানে আমরা সেন্টেন্সে ended up কে ব্যবহার করেছি কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে end up কে ঠিক কিভাবে ব্যবহার করলাম। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকেই তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.